দুদিন আগেই বাংলাদেশের সেনা মহড়া হয়ে গিয়েছে এবং মাত্র ২-৩ ঘন্টায় একটা গোটা দেশের নাকি সেনা মহড়া তারা করে ফেলেছে। ভারতের যেখানে এক একটা সেকশন, এক একটা ব্রিগেডের মহড়া হতে ২ থেকে ৩ মাস লেগে যায়, আর যদি গোটা ভারতের সামরিক শক্তির একটা ছোট্ট মহড়াও করতে হয় তাহলে নিতেন পক্ষে ৬ মাস সময় লেগেই যাবে। সেক্ষেত্রে মাত্র ২ ঘন্টায় গোটা বাংলাদেশ তাদের যুদ্ধের মহড়াও দিয়ে দিলেন এবং অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস তিনি এতটাই খুশি হয়ে গেলেন, বললেন যে বাংলাদেশের সেনারা তারা যুদ্ধের জন্য প্রস্তুত, সমস্ত রকমের পরিস্থিতির মোকাবিলা করার জন্য নাকি তারা প্রস্তুত, এই ধরনেরই মন্তব্য তারা করেছেন। যাই হোক, তবে সেই মহড়ার মাত্র দুদিনের মধ্যেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ছোটখাটো খণ্ডযুদ্ধ কার্যত বেঁধেই গেল, তাও আবার আমাদের গর্বের পশ্চিমবঙ্গে। আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন রাজনীতি করে আসছেন যে ইতিহাসের বুকে তো ছেড়েই দিন, এই কালো অধ্যায় মানুষের মন থেকে আদৌ মুছবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তার কারণ বাংলাদেশে এই এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অমিত শাহের ডাকে সাড়া দিয়ে সমস্ত ফাঁক ফোকর বুঝিয়ে ফেলার চেষ্টা করছে না? কেন বাংলাদেশের জঙ্গিদের হাত থেকে সীমান্ত উপকূলবর্তী ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার কাজটা মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছেন না? তা নিয়ে প্রশ্ন আমরা চিরকালই তুলেছি আর তুলতেও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন প্রায় ৪,৫০০ কিলোমিটার বাংলাদেশের বর্ডারের পুরোটা যে রক্ষিত হবে এমন সম্ভাবনা একেবারেই নেই। তবে গত দিনে মালদহেতে যা কাণ্ড ঘটে গেল সেখানে একথা বলতেই হয় যে ভারতের পুচকে পাচকারা, মালদাহের একেবারে কচিকাঁচা ওই বছর ১৮ যুবকরা বাংলাদেশের বিজিবি বা বর্ডার সিকিউরিটি গার্ডকে একেবারে ভাগিয়ে দিয়েছে। কি ঘটনা ঘটেছে আপনাদের ভিডিও দেখাবো, যে মালদাহের বেশ কিছু অংশে যখন বিএসএফ কাঁটাতারের ফেন্সিং করার চেষ্টা করে তখন বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড অফ বাংলাদেশ হঠাৎ করেই তারা চলে এসে বাধা সৃষ্টি করতে থাকে এবং তারা বলতে থাকে যে এটা নাকি তাদের ভূখণ্ড, এখানে বিএসএফ বেড়া দিতে পারবে না। ব্যাস, তারপরে বিএসএফকে আর কিছু করতে হয়নি। ওই উপকূলবর্তী এলাকায় যে সমস্ত ১৮ বছর বয়সের যুবকরা ছিলেন তারাই বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ডকে যা শিক্ষা দেওয়ার এক প্রস্ত দিয়েই দিয়েছেন। আজকে আপনাদের সামনে সেই তথ্য আপনাদের দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। মালদাহে ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটা তারের বেড়া সরানো ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হলো। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ কাঁটা তার বসাতে গেলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বাধা দিতে শুরু করে। এই ঘটনাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয় এবং সীমান্তের ধারে জড়ো হয়ে যায় সীমান্ত উপকূলবর্তী যে গ্রামগুলি রয়েছে, দুই দেশের দুই গ্রামের প্রচুর সাধারণ মানুষ তারা উপস্থিত হয়ে যায়। কার্যত একটা খণ্ড যুদ্ধ যখন লেগে যাওয়ার উপক্রম, তখন বিজিবি বা বর্ডার সিকিউরিটি গার্ড অফ বাংলাদেশের আপত্তিকে উড়িয়ে ভারতের মালদাহের যে সমস্ত উপকূলবর্তী গ্রামের ছোট্ট ছোট্ট বছর ১৮-২০ যে সমস্ত যুবকরা রয়েছেন তারা একেবারেই ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম এবং কখনো কখনো আবার জয় শ্রীরাম এই ধ্বনি দিয়ে একেবারেই মুখরিত হয়ে যান এবং বিরাট ভিড় জমে যায়। এরপরে গতিক ভালো না বুঝে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা পিছুটান দেয়। তারা যখন বুঝে যায় যে না, মোকাবিলা করা সম্ভব নয়, এমনিতেই তারা খুব ভালো করেই জানেন যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করা তাদের কোনো মানেই হয় না, সেখানে বিজিবির জওয়ানদের হাঁটাতে আমাদের বিএসএফ এর জওয়ানকে কিছু করতে হয়নি। উপকূলবর্তী এলাকায় যে সমস্ত সাধারণ মানুষরা ছিলেন তারাই বাংলাদেশের সীমান্ত রক্ষীকে একেবারেই পত্রপাঠ সে দেশেই ফিরে যেতে বাধ্য করেছেন এবং খুব নির্বিঘ্নে যে অঞ্চলে তারের ফেন্সিং করার কথা ছিল সেটা করতে পেরেছে ভারতের বিএসএফ। আসুন আপনাদের সেই ভিডিওটা দেখায়, যেটা দেখলে আপনাদেরও নিশ্চিতভাবে রক্ত গরম হবে, আপনাদের ভালো লাগবে যে আমাদের দেশে, আমাদের এই রাজ্যে ওই সমস্ত প্রান্তিক মানুষগুলো কিভাবে সেনাবাহিনীকে সমর্থন করার জন্য এবং নিজেদের গ্রামবাসীকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যার ফলে বেগতিক দেখে তারা পালিয়ে গিয়েছিল। সেই ভিডিওটা আপনারা দেখুন। भारत माता के, भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम, जय श्री राम, जय श्री राम।
आतंकवादी नीचे 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। দেখলেন বন্ধুরা, এটা হচ্ছে জোশ। এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মানুষের এইরকমই হচ্ছে জোশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যেহেতু বাংলাদেশের একটা বিরাট বর্ডার রয়েছে, তাই পশ্চিমবঙ্গের মানুষের এটাই এই মুহূর্তের জোশ। এবং এই জোশ দেখেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা ভীত হতে শুরু করে দিয়েছেন। কেন না, সাধারণ মানুষের মুখে ভারত মাতা কি জয়ের সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারিত হচ্ছে ওপার বাংলার মৌলবাদীদের, তাদেরকে শান্ত করার জন্য, এবং এটাই একমাত্র দাওয়াই বলে মনে করছেন সাধারণ মানুষ। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাইদের ভোটে তো জিতেই থাকেন, কিন্তু হিন্দুদেরও যে একটা ভোট তিনি পেয়ে থাকেন সেটাও হারানোর এবার প্রবল সম্ভাবনা অন্তত এই ঘটনাগুলো থেকেই উঠে আসছে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশের সীমান্তরক্ষীরা তারা ভারতের বিএসএফকে বর্ডার দিতে বাধা দিলেন কেন? কেন বাধা দিলেন? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মাস দুয়েক আগের করা একটি মন্তব্যে কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা? তিনি বলছেন যে ভারত থেকে নাকি গরু চোর ব্যতীত অন্য কাউকে বাংলাদেশের সীমান্ত দিয়ে আর প্রবেশ করতে দেওয়া হবে না। আসুন, কতটা কমেডিয়ান শো! এমনি গোটা বাংলাদেশটাই পুরোটাই একটা কমেডি দেশ, তাদের পররাষ্ট্র উপদেষ্টা কত বড় একজন কমেডিয়ান সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তিনি বলছেন গরু চোর ব্যতীত কাউকে আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ যারা ভারতের গরু চোররা রয়ে গিয়েছেন, মানে ওই অনুব্রতর সাকরেত টাকরেত, তারাই শুধু বাংলাদেশে যেতে পারবে। শুনুন বক্তব্যটা আর হাসুন প্রাণ খুলে। গরু চোর ব্যতীত আমি বলবো এগুলি গরু চোর এইগুলি, এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে, এরা এত সুবিধা নিছে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। এই গরু চোর ব্যতীত আমি বলবো এগুলি গরু চোর এইগুলি, এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। শুনলেন বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশ, যাদের এক্স মিলিটারি ম্যান বলেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব, যাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলছেন 2 ঘন্টার মহড়া চালিয়ে যে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত, আর তাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে গরু চোররাই শুধু আসতে পারবে, আর কাউকে আসতে দেব না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এমন একটা হাস্যকর দেশ পৃথিবীতে আর দুটো আপনি পাবেন বলে তো মনে হয় না। ওই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সত্যিই যেন এমন দেশটি কোথাও খুঁজে চেষ্টা করলেও পাবেন না। তবে আরো একটা খবর আপনাদের সামনে আমি দেখাতে চাইছি, যে হঠাৎ করেই বাংলাদেশের সেনাবাহিনীরা তারা ভারতের সীমান্ত নিয়ে এত তৎপর হয়ে উঠলেন কেন? তার পিছনে আরো একটা কারণ রয়েছে। সেই কারণটা প্রথম আলো, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা, সেখানে প্রকাশিত হয়েছিল 31শে ডিসেম্বর 2024। কি লেখা রয়েছে দেখুন, ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললাম, যে যিনি বলছেন গরু চোর ব্যতীত কাউকে আসতে দেব না, তিনি আবার 31শে ডিসেম্বর বলেছিলেন যে ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না। আসুন কি লেখা রয়েছে আপনাদের দেখাই এবং পড়ে শোনাই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মেজর জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যাতে কোনো অবস্থাতেই পিঠ নয় বুক দেখায়, সেই নির্দেশই দেওয়া হয়েছে। শুনলেন বন্ধুরা, বাংলাদেশ রক্ষীকে পিঠ নয় বুক দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল এই মাত্র কয়েকদিন আগে 31শে ডিসেম্বর। অথচ যে বাংলাদেশ ওই পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনে সত্যি সত্যিই বুক দেখিয়েছিলেন ভারতের বিএসএফ এর কাছে, কিন্তু ভারতের বিএসএফকে তো আর কিছু করতে হয়নি। ভারতের ওই 18-19 বছরের ছেলে ছোকরারাই এমনভাবে সামনে দাঁড়িয়ে ভারত মাতা কি জয় বলে আওয়াজ দিয়েছেন আর জয় শ্রীরাম বলেছেন যে মৌলবাদী বিজিবি পর্যন্ত তারা রণে ভঙ্গ দিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, সেই ভিডিওটা আমাদের কাছে নেই, সেটা আপনাদের দেখাতে পারবো না তারা উল্টো দিক করে রণে ভঙ্গ দিয়েছেন কিনা। তার কারণ তাদের তো আবার পিঠ দেখাতে বারণ করে দিয়েছিলেন, তাই তাদের বোধহয় উল্টো হেঁটেই বুক সামনে করে আর পিঠ পিছন দিকে করেই বোধহয় তাদের হেঁটে বাংলাদেশে ঢুকে পড়তে হয়েছিল। কেন?
তার কারণ হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তাদের নির্দেশ দিয়েছিলেন। নাকি আপনারা বলবেন বাংলাদেশের বিজিবি তাদের পররাষ্ট্র উপদেষ্টার নির্দেশ মানেননি? যদি নির্দেশ না মানতেন তাহলে তো দাঁড়িয়ে থাকতে পারতেন। আরে দমটা গেল কোথায়? যদি সত্যি সত্যি মনে করতেন যে ওটা আপনাদের ভূখণ্ডের, কিংবা যদি মনে করতেন যে আপনারা ওখানে লাগাতে দেবেন না, তাহলে পালালেন কেন? বললেনই বা কেন? আপত্তি তুললেনই বা কেন? আর পালালেনই বা কেন? যদি আপত্তি তুললেন তাহলে ওখানে থাকতে পারতেন, দাঁড়িয়ে থাকতে পারতেন। আপনাদের তো বুক দেখাতে বলেছে, পিঠ দেখাতে বলেনি। তাহলে কেন পিঠ ঘুরিয়ে পালালেন? এই হচ্ছে হাস্যকর একটা কমেডিয়ান শো বাংলাদেশ। এরা নাকি বলছে যে ভারতের সঙ্গে যুদ্ধ করব, ভারতকে নাকি প্রয়োজন নেই, ভারতকে নাকি দেখে দেব, 3 দিন 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, 5-6 দিনে উড়িষ্যা দখল করব। গোটা বাংলাদেশ যেন একটা কার্টুন চ্যানেলে পরিণত হয়ে গিয়েছে, এবং এরকম আরো বেশ কিছু আসবে। আপনারা অপেক্ষা করুন। মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছেড়ে খুব সত্বরই হয়তো পালাতে হতে পারে, এমন তথ্য উঠে আসছে, যেটা আজকের পর্বে নয় আপনাদের দেখাবো। কি বলবেন বন্ধুরা? এই ছোট্ট একটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসলাম। বাংলাদেশের সেনাবাহিনীর কতটা শক্তি, তারা যে 2 ঘন্টার মহড়া করে বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত, সেটাই আপনাদের সামনে দেখালাম। দেখুন, যুদ্ধ যদি হয় তাহলে বিএসএফকেও কিন্তু অংশগ্রহণ করতে হয়। কাজেই যুদ্ধের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত সেটা বোঝাই গেল যে আমাদের ছেলেপুলেদের সঙ্গে লড়াই করে তারা পিঠ দেখিয়ে পালিয়ে গেল। এহেন বাংলাদেশকে কি প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে? এই প্রশ্নটাই আপনাদের সামনে করে আজকের পর্ব এখানেই শেষ করলাম।